ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। দ্য লাগুন পার্ট 11। লাগুনের ওপরে এটা 11 নাম্বার ক্লাস। লাগুনের ওপরে আমরা অলরেডি 10টা ক্লাস কভার করে নিয়েছি। যারা যারা দেখেছো তারা জানো, যারা যারা দেখোনি অবশ্যই সেই 10টা ক্লাস, এর আগের 10টা ক্লাস ক্রনোলজিক্যালি ফলো করে নেবে, তাহলে লাগুন বুঝতে আর কারোরই আশা করছি কোনো অসুবিধে থাকবে না। WBSLST সিলেবাসের অন্তর্ভুক্ত এই লাগুন। আশা করছি যারা যারা এই WBSLSTর প্রিপারেশন নিচ্ছ, বা যেহেতু আমাদের একটা বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে, WBSLST, WBPSC এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এক্সামগুলো যেগুলো এতদিন পর্যন্ত আটকে ছিল সেগুলো হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। তাই যারা যারা এই প্রিপারেশন নিচ্ছ তোমরা চাইলে আমাদের পেইড মেম্বারশিপ গ্রুপটা জয়েন করতে পারো, যেখানে SLSTর ফুল প্যাকেজ দেওয়া থাকছে খুবই স্বল্প মূল্যে। মান্থলি মেম্বারশিপ গ্রুপ এটা। এছাড়াও তোমরা যদি চাও ফুল সিলেবাস বেসড নোটসও ওয়ান টাইম তোমরা পারচেস করতে পারো, তার জন্য সরাসরি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে থাকছে ফুল সিলেবাস বেসড SLST নোটস, ওয়ান লাইনার্স এবং MCQ সহ প্রশ্ন উত্তরের সিরিজ। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি, এবং আমাদের পেইড মেম্বারশিপ কোর্সের লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। এছাড়াও তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা প্রত্যেকটি ক্লাসের PDF-গুলো পেয়ে যাবে। তাই যারা যারাই আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। লাগুনের আজকে পার্ট 11 নিয়ে আলোচনা করব। পার্ট 10-এ আমরা যতদূর কভার করেছিলাম, আজকের ক্লাসে পার্ট 11-এ আমরা তারপর থেকে লাইন বাই লাইন ইন ডিটেইল আলোচনা করব। তাই আশা করছি ক্লাসটা সবাই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবে। তো দেখো, এর আগের ক্লাসে আমরা কি দেখেছিলাম, যে আরশাদ তার ভাইকে সাথে নিয়ে ডায়ামেলিনকে নিয়ে পালাচ্ছিল, এবং পালাতে গিয়ে তাদের মধ্যে যে ভয় ভীতি কাজ করছিল, যে এতজন মানুষকে একসাথে তারা শত্রু বানিয়ে ফেললো, কিন্তু আবার অন্যদিকে ডায়ামেলিনকে তার ভালোবাসাকে নিয়ে পালাচ্ছে, তার সাথে একা থাকতে পারবে, তার সাথে জীবনের বাকি সময়টা সে অতিবাহিত করতে পারবে, এই আনন্দও ছিল। তো এই পর্যায়ে আমরা দেখেছিলাম এর আগের ক্লাসে। তারপরে কি বলা হচ্ছে চলো আজকের ক্লাসে দেখে নেই। We ran our canoe on the white beach of a little bay close to a long tongue of land that seemed to bar our road. ক্যানোই মানে আমরা জানি, ক্যানোই মানে হচ্ছে ছোট নৌকা। হোয়াইট বিচ সাদাবালির তীর, বে উপসাগর সবাই জানো আশা করি। টাং অফ ল্যান্ড, দেখো টাং অফ ল্যান্ড বলতে একটা সরু লম্বা জমির অংশ, একটা সরু লম্বা জমির অংশকে টাং অফ ল্যান্ড বলা হচ্ছে, যেন জমির জিভের মতো আকৃতি হয়ে গেছে। তো বার আওয়ার রোড মানে পথ রোধ করা। তো এখানে প্রকৃতি যেন তাদের যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে, এটাই বলতে চাইছে। এটা প্রতীকীভাবে বা একটা সিম্বলিক অর্থে বোঝানো হচ্ছে যে তাদের সামনে বিপদ অপেক্ষা করছে। তাই বলছে যে আমরা আমাদের সেই ডিঙি নৌকোটা একটা ছোট্ট উপসাগরের সাদা বালির যে সৈকতে, সেই সৈকতের নৌকাটাকে নিয়ে গিয়ে আমরা ভিড়িয়ে দিলাম, বা নৌকাটাকে নিয়ে গিয়ে দাঁড় করালাম, যেটা একটা লম্বা ভূখণ্ডের খুব কাছে ছিল। কোনটা? সেই ছোট উপসাগরের সেই সাদা সৈকতটা, যেটা একটা লম্বা ভূখণ্ডের কাছে ছিল। সেই উপসাগরের সেই সাদা সৈকতে আমরা নৌকোটা, আমাদের ডিঙি নৌকোটা নিয়ে গিয়ে ভিড়িয়ে দিলাম। আ লং উডেড কেপ গোয়িং ফার ইনটু দ্য সি। আ লং উডেড কেপ, একটা লম্বা উডেড কেপ, অন্তরীপ। কেপ মানে হচ্ছে অন্তরীপ। গোয়িং ফার ইনটু দ্য সি মানে ওই জায়গাটা ছিল বন জঙ্গলে ঘেরা একটা লম্বা অন্তরীপ, যেটা কিনা সমুদ্রের অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। একটা দীর্ঘ বনভূমি আবৃত অন্তরীপ ছিল এটা, যেটা অনেকটা দূর পর্যন্ত সমুদ্রের মধ্যে প্রবেশ করে গিয়েছিল। উডেড গাছপালা ভরা, কেপ সমুদ্রের দিকে এগিয়ে যাওয়া ভূমির যে অংশ, মানে এই জায়গাটা অজানা এবং বিপজ্জনক, এবং আইসোলেটেড মানে ডেঞ্জার বোঝানো হচ্ছে ক্ষেত্রে। তাহলে আমরা আমাদের ডিঙি নৌকাটা একটা ছোট্ট উপসাগরের সাদা সৈকতে গিয়ে ভিড়ালাম, যে সাদা সৈকতটা একটা লম্বা ভূখণ্ডের খুব কাছে ছিল, এবং মনে হচ্ছিল এই ভূখণ্ডটা আমাদের পথ যেন আটকে দিচ্ছে। আর এই জায়গাটা কিরকম ছিল? এটা ছিল বন জঙ্গলে ঘেরা একটা লম্বা অন্তরীপ, যেটা সমুদ্রের অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। My brother knew that place. Beyond the cave, a river has its entrance, and through the jungle of that land, there is a narrow path. দেখো, আমার ভাই সেই জায়গাটা চিনতো, মানে ভাই মানে এখানে যেন গাইড হয়ে গেছে, ভাই প্রোটেক্টর হয়ে গেছে, সে অভিজ্ঞ দক্ষ। আরশাদ বলছে আমার ভাই তো জায়গাটা চিনতো। বিয়ন্ড দ্য কেপ
A river has its entrance, প্রবেশ পথ entrance, and through the jungle of that land, jungle জঙ্গল, that land is a narrow path. Narrow path, সরু রাস্তা। ওই অন্তরীপের ওপরে একটা নদীর মুখ আছে এবং সেই জমির সেই জঙ্গলের ভেতর দিয়ে একটা সরু পথ রয়েছে। মানে সেই যে অন্তরীপটা, সেই অন্তরীপটার ওপারে একটা নদীর মোহনা আছে, আর সেই অঞ্চলের জঙ্গলের মধ্য দিয়ে একটা সরু পথ চলে গেছে। মানে তারা যেখানে নৌকাটা থামিয়েছে বা ভিড়িয়েছে তার ঠিক অন্য পাশে, ওপাশেই একটা নদী আছে এবং জঙ্গলের ভেতর দিয়ে একটা গোপন বা সরু রাস্তা আছে যেটা দিয়ে সামনে এগিয়ে যাওয়া যায়। তাহলে আরশাদ বলছে যে দেখেই বোঝা যাচ্ছে ভাই এই এলাকায় আগে এসেছে অথবা এই পথটা তার পরিচিত, এবং এখানে তাদের বর্ণনায় আমরা বুঝতে পারছি যে তাদের যাত্রা একটা বিরতি বা গন্তব্যে পৌঁছানোর কথা তারা বলছে, এবং এই জায়গার পরিবেশটা এটা যেন একটা সরু ভূখণ্ড বা অন্তরীপ, এবং তাদের সামনে দেওয়ালের মতো দাঁড়িয়ে রয়েছে এই অন্তরীপটা। উই মেড আ ফায়ার অ্যান্ড কুকড রাইস, আমরা আগুন জ্বালিয়ে ভাত রান্না করলাম। সাধারণ কাজ, কিন্তু এখানে টেম্পোরারি একটা সেফটির কথা বলা হচ্ছে, যেন অস্থায়ী একটা নিরাপত্তা পেয়েছে, একটা জায়গা পেয়েছে, জায়গায় তারা আগুন জ্বালালো, ভাত রান্না করলো। কারণ একটু আগে কি বলেছিল যে ওই অন্তরীপের ওপারে একটা নদীর মুখ আছে এবং এই যে জমির জঙ্গলের ভেতর দিয়ে একটা সরু পথ চলে গেছে ওইদিকে, মানে যেন একটা এসকেপ রুট, পালানোর রাস্তা তাদের জানা আছে, রাস্তাটা যেন আসার প্রতীক, যে কিছু হলে এই রাস্তাটা দিয়ে পালিয়ে যাবে ওইদিকে, তাই না? এবং তারপরে বলছে স্বস্তি নিয়ে ওই জায়গাটা তারা রেস্ট নিল এবং তারা রান্না করলো আগুন জ্বালিয়ে, সেটাই বলছে এখানে। Then we lay down to sleep on the soft sand in the shade of our canoe while she watched. দেখো তারপরে কি হলো, তারপর আমরা আমাদের সেই ডিঙি নৌকার ছায়ায় সেই নরম বালির ওপরে ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। আর সেই সময় সে বলতে এখানে ডায়ামেলিন নারী, সে জেগে পাহারা দিল। তারা দুজনে ঘুমালেও কিন্তু তাদের সাথে থাকা সেই যে ডায়ামেলিন বা সেই মেয়েটি বা নারীটি জেগে রইল পাহারা দেওয়ার জন্য। এখানে একটা বিপদের যেন সতর্কতা পাওয়া যাচ্ছে, ইঙ্গিত। দেখো দুজন ঘুমিয়েছে, তিনজন ঘুমিয়ে পড়েনি একসাথে, তাই না? শেড মানে ছায়া, ওয়াচড পাহারা দেওয়া। এখানে ডায়ামেলিন যেন এখানে সতর্ক, ভালোবাসাও রয়েছে এখানে, ভয়ও রয়েছে। পুরুষরা ঘুমোচ্ছে, মানে তাদের অবচেতনে একটা বিপদের আগমন যদি হয় সেজন্য নারী এখানে পাহারা দিচ্ছে। তারপরে কি বলা হচ্ছে, নো সুনার হ্যাড আই ক্লোজড মাই আইজ দেন আই হার্ড হার ক্রাই অফ অ্যালার্ম উই লিফট আপ, আমি চোখ বন্ধ করতেই তার আতঙ্কের চিৎকার আমি শুনতে পেলাম। ক্রাই অফ অ্যালার্ম, আতঙ্কের চিৎকার, মানে বিপদ হঠাৎ আসে জানি আমরা, তাই না? সাডেন ডেঞ্জার উপস্থিত। উই লিফট আপ, আমরা লাফিয়ে উঠলাম বা উঠে দাঁড়ালাম, তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া, যেন সার্ভাইভাল একদম তারা। তাহলে যেই মাত্র আমি আমার চোখ বন্ধ করলাম তখনই সে চিৎকার করলো। মানে এই অংশে আমরা দেখলাম যে আরশাদ তার জীবনের একটা গুরুত্বপূর্ণ এবং দুঃখজনক ঘটনার স্মৃতিচারণ করছে, এবং সে তার ভাই একটা মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, এবং সেই সময় বর্ণনা করতে গিয়ে সে বলছে পালিয়ে এসে ক্লান্তি দূর করার জন্য তারা বিশ্রাম নিচ্ছিল এবং পরপরই শত্রুপক্ষ থেকে তাদেরকে আক্রমণ করে, যেখানে আমরা দেখতে পাবো যে তার ভাইয়ের বীরত্ব, আত্মত্যাগের কাহিনী, তাই না? তাই সে বলছে আমি চোখ বন্ধ করতে না করতেই ডায়ামেলিনের বিপদের চিৎকার শুনতে পেলাম। মানে আরশাদ সবেমাত্র ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই বিপদ হানা দিল। ডায়ামেলিন পাহারায় ছিল এবং সে শত্রুদের দেখতে পেয়ে চিৎকার করে উঠলো। উই লিফট আপ, মানে আমরা এক লাফে উঠে দাঁড়ালাম। বিপদের সংকেত পেয়েই আরশাদ এবং তার ভাই তৎক্ষণাৎ সতর্ক হয়ে গেল। দ্য সান ওয়াজ হাফ ওয়ে ডাউন দ্য স্কাই অলরেডি অ্যান্ড কামিং ইন সাইট ইন দ্য ওপেনিং অফ দ্য বে উই শ আ প্রাউ manned by many paddlers. দেখো, the sun was halfway down the sky already, সূর্য তখন আকাশের অর্ধেকটা নিচে নেমে গেছে, অর্থাৎ বিকেল হয়ে এসেছে। and coming in sight in the opening of the bay we saw a prow manned by many paddlers. আর ওই উপসাগরের প্রবেশ পথে অনেকজন বৈঠা চালিত একটা প্রাউ হচ্ছে এক ধরনের দ্রুতগামী সেই ম্যালয় নৌকা আমাদের নজরে এলো। মানে দ্রুতগামী ম্যালয় নৌকা, অনেকটা লম্বা হয় জিনিসটা। তারা অনেকটা সময় ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিল। উপসাগরের মুখ দিয়ে একটা বড় নৌকো এখন তাদের কাছে এগিয়ে এলো বা এগিয়ে আসছিল। প্রাউ মালয় অঞ্চলের যুদ্ধ করা বড় নৌকা, প্যাডলার্স দাঁড় বওয়া সেই লোকগুলো, ঠিক আছে? দক্ষিণ পূর্ব এশিয়ার যুদ্ধ জাহাজ বলে প্রাউগুলোকে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা প্রাউ মানে পাওয়ার আর ডেঞ্জারের প্রতীক, কিন্তু সেটা বুঝবো। We knew at once it was one of our Raja's prows. They were watching the shore and saw us. They beat the gong and turned the head of the prow into the bay. কি হলো দেখো, আমরা সঙ্গে সঙ্গে বুঝলাম এটা আমাদের রাজার একটা নৌকো। রাজা স্থানীয় যে শাসক,
অত্যাচারী শাসক ডায়ামেলিনকে নিজের সম্পত্তি মনে করতো, তো তাই মানে এখানে দেখানো হচ্ছে যে একটা অথরিটি রয়েছে, একটা লাভ কনফ্লিক্ট চলছে একদমই। দে ওয়ার ওয়াচিং দ্য শোর, তারা তীরের দিকে নজর রাখছিল এবং সেই সময় তারা আমাদেরকে দেখে ফেললো। দেখো ভাগ্য থেকে কিন্তু বাঁচানো যায় না, নিজেদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল, ব্যর্থ হলো, ভাগ্য থেকে পালিয়ে যেতে পারছে না। দে বিট দ্য গং, তারা গং বাজালো। গং হচ্ছে বড় একটা বাদ্যযন্ত্র, ধাতব বাদ্যযন্ত্র, যেটা বাজিয়ে সতর্ক করা হয়, সতর্ক সংকেত দেওয়া হয়। তারা গং বাজালো, নৌকোটাকে তারা এই উপসাগরের দিকে ঘুরিয়ে দিল। দেখো একদমই যুদ্ধের সংকেত, বিপদ একদম নিশ্চিত তারা দেখতে পাচ্ছে, তাই না? দেখো তাহলে কি বলছে, যে আমরা দেখা মাত্রই চিনে ফেললাম ওটা ছিল আমাদের রাজার অন্যতম একটা নৌকো। যারা তাদের তাড়া করছিল তারা আসলে রাজার লোক ছিল, রাজার কাছ থেকে ডায়ামেলিনকে ছিনিয়ে নিয়ে আসার কারণেই তো তারা আরশাদের পিছু নিচ্ছে, তাই না? তাই বলছে যে তারা তীরের দিকে কড়া নজর রাখছিল এবং আমাদেরকে দেখে ফেললো সেই সময়, মানে আরশাদ যে সৈকতে লুকিয়েছিল রাজার লোকেরা সেটা খুঁজে পেয়ে গেল এবং তারা সেই সময় গং বা ঘন্টা বাজাতে শুরু করলো এবং নৌকাটা মানে নৌকার মুখটা তারা উপসাগরের দিকে ঘুরিয়ে নিল, যেন তারা শিকার খুঁজে পেয়ে গেছে। এখন তারা সরাসরি আরশাদের দিকেই ধেয়ে আসছে। আই ফেল্ট my heart become weak within my breast. Diamelin sat on the sand and covered her face. আমি অনুভব করলাম আমার বুকের ভেতরটা যেন দুর্বল হয়ে যাচ্ছে, মানে বুক কেঁপে উঠলো। মানে আরশাদ ভীরু, তার ভয়ের প্রমাণ এখানে প্রকাশ পাচ্ছে। সে বুঝতে পারলো যে তারা বিপদে আটকা পড়েছে। ডায়ামেলিন বাড়ির উপরে বসে পড়লো এবং নিজের মুখ ঢেকে ফেললো, মানে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছে, লজ্জায় নিজের মুখ ঢেকে ফেললো। সে বুঝতে পারছে পালানোর পথ তো প্রায় বন্ধ হয়ে গেছে, তাই না? আমি অনুভব করলাম আমার বুকের ভেতরের হৃদয় যেন দুর্বল হয়ে পড়েছে। ডায়ামেলিন বাড়ির উপরে বসে পড়লো, তার মুখ ঢেকে ফেললো। আর পালানো যাবে না। প্রেমিক প্রেমিকার পালানোর চেষ্টা হচ্ছে এখানে। প্রকৃতি একদম অস্থায়ী একটা যেন শাস্তি দিচ্ছে। প্রথমে প্রকৃতির মধ্যে অস্থায়ী একটা শান্তি পেল, কিন্তু হঠাৎ বিপদের আগমন হলো। রাজশক্তির অত্যাচার, মানুষের অসহায়তা এখানে যেন পরিষ্কারভাবে ফুটে উঠছে। তারপরে কি দেখতে পাওয়া যাচ্ছে দেখো, দেয়ার ওয়াজ নো এসকেপ বাই সি, মাই ব্রাদার লাভড, হি হ্যাড দ্য গান you had given him to earn before you went away, but there was only a handful of powder. He spoke to me quickly, run with her along the path, I shall keep them back, for they have no firearms, and landing in the face of a man with a gun is certain death for some. দেখো চূড়ান্ত একটা মুহূর্ত এসে উপস্থিত হয়েছে। There was no escape by sea, সমুদ্রপথে তো আর পালানোর কোনো উপায় ছিল না। এসকেপ মানে পালানো, বাই সি সমুদ্রপথে, মানে তাদের স্বাধীনতার পথ কিন্তু এখানে বন্ধ, সেটাই বলা হচ্ছে। বলছে সমুদ্র পথে পালানোর কোনো উপায় ছিল না, যেহেতু রাজামশাইয়ের লোকেরা বড় নৌকো নিয়ে সমুদ্রের দিক থেকেই আসছিল, তাই আর পথটা পুরো বন্ধ, সেদিকে তো আর পালাতে পারবে না। মাই ব্রাদার লাভ, আমার ভাই হেসে উঠল। মানে এই হাসিটা একটা বীরত্বের হাসি, সাহসের হাসি। মৃত্যুর মুখে দাঁড়িয়েও সে ভয় পায়নি, বরং পরিস্থিতির সেই ভয়াবহতাটা দেখে সে এক ধরনের যেন তাচ্ছিল্যের হাসি হাসছিল ভয়াবহতাটার প্রতি। এবং তোমারই দেওয়া সেই বন্দুকটা তার কাছে তখন ছিল জুয়ান, মানে তুমি চলে যাওয়ার আগে যেটা তাকে দিয়েছিলে, সেই যে বারুদের বন্দুক, সেই যে বারুদের বন্দুক, সেটাই তার কাছে ছিল। কিন্তু যদিও বারুদ তার মধ্যে কম ছিল, এক মুঠো মাত্র ছিল। তো আরশাদ সেই হোয়াইট ম্যানকে বা সেই সাদা চামড়ার লোককে এখানে টুয়ান বলছে, তাকে উদ্দেশ্য করে বলছে যে জানো তোমার দেওয়া বন্দুকটা তার কাছে ছিল, থাকলেও সেটা বেশিক্ষণ লড়াই করার মতো পর্যাপ্ত বারুদ ছিল না। তাহলে দেখো এখানে পাস্টের ঘটনা বলতে বলতে সে প্রেজেন্টে ফিরে এসছে, আবার কিন্তু গিয়ে পাস্টে ঢুকবে। একটা এখানে আমরা ট্রানজিশন দেখতে পাচ্ছি, তাই না? হি স্পোক টু মি কুইকলি, সে দ্রুত আমায় বলল ওকে নিয়ে এই পথ দিয়ে পালো। দেখো এখানে আবার সে বলতে তার ভাই, তাই না? আরশাদ বলছে আবার পুনরায় পাস্টের ঘটনাতে গিয়ে সে বলছে যে সে আমাকে বললো এই পথ দিয়ে পালাও, আমি ওদের আটকে রাখবো, কারণ ওদের কাছে তো কোনো আগ্নেয়াস্ত্র নেই। আর বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা মানুষের সামনে তীরে নামা মানেই যে কারো জন্যই একদম অবধারিত মৃত্যু, সেই ভয় ওরা করবে না, তাদেরকে আমি আটকে রাখছি, তুমি পালাও ওকে নিয়ে। তো ভাই এখানে দেখো নিজেকে উৎসর্গ করার পরিকল্পনা করেছে। সে জানে রাজাদের লোকেদের কাছে শুধু বল্লম আছে, তরোয়ার আছে, বন্দুক নেই, তাই সে বন্দুক উঁচিয়ে ভয় দেখিয়ে তাদের তীরে নামতে বাধা দেবে, যেটাতে আরশাদের পালানোটা সহজ হবে, সে পালানোর সময় পাবে, সেটাই বলছে। হ্যান্ডফুল অফ পাউডার, অল্প পরিমাণ বারুদ, তাই না? টুয়ান মানে সেই স্যার বলছে অ্যালং দ্য পাথ ধরে পালিয়ে যাও। কিপ দেম ব্যাক, আমি আটকে রাখবো তাদের। কিপ দেম ব্যাক মানে আটকে রাখা, ফায়ার আর্মস মানে আগ্নেয়াস্ত্র, ল্যান্ডিং মানে নেমে আসা, সার্টেন ডেথ নিশ্চিত মৃত্যু। রান উইথ হার, পালিয়ে যাও তাকে নিয়ে। অন দ্য আদার সাইড অফ দ্যাট উড দেয়ার ইজ আ fisherman's house and a canoe. When I have fired all the shots, I will follow. I am a great runner, and before they can come up, we shall be gone. দেখো ভাই আবার কি বলছে, ওই জঙ্গলের ওপারে যাও, ওপারে একটা জেলের ঘর আছে আর একটা নৌকাও আছে। এই যে উড মানে জঙ্গল, ফিশারম্যানস হাউস জেলের বাড়ি, কেন এই নৌকা। শর্টস মানে গুলি, আমি সব গুলি ছুঁড়ে শেষ করলে তোমাদের
পিছু নেব, মানে সবগুলো ওভার হয়ে গেলে আমি ছুটে পালাবো তখন তোমাদের কাছে। আই এম আ গ্রেট রানার, গ্রেট রানার, খুব দ্রুত দৌড়তে পারি আমি, কামাপ কাছে পৌঁছানো, মানে আমি খুব দ্রুত দৌড়তে পারি। তারা আমার কাছে আসার আগেই আমি কিন্তু দ্রুত দৌড়ে তোমাদের পিছনে আমি চলে যাব, তোমরা আগে এগাও। দেখো তার ভাই নিজের ক্ষমতার উপর কতটা আত্মবিশ্বাসী। তাহলে ওকে নিয়ে পালাও। ওই বনের ওপারে একজন জেলের বাড়ি আছে, আর আছে একটা ডিঙি নৌকো, এবং সবগুলো গুলি ছোড়া হয়ে গেলে আমি তোমাদের পিছু আসবো। আমি খুব ভালো দৌড়তে পারি, তারা আমার কাছে আসার আগেই আমি কিন্তু চলে যাব তোমাদের কাছে। আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি তাকে নিয়ে এগাও। এটাই কে বলছে? আরশাদের ভাই আরশাদকে বলে দিচ্ছে, তাই না? এরপরে দেখো, আই উইল হোল্ড আউট অ্যাজ লং অ্যাজ আই ক্যান, ফর শি ইজ বাট আ উইমেন দ্যাট ক্যান নাইদার রান নর ফাইট, বাট শি হ্যাজ ইয়োর হার্ট ইন হার উইক হ্যান্ডস। হি ড্রপড বিহাইন্ড দ্য ক্যানোই. The prow was coming. She and I ran, and as we rushed along the path, I heard shots. My brother fired once, twice, and the booming of the gong ceased. There was silence behind us. That neck of land is narrow. Before I heard my brother fire, and the third shot, I saw the shelving shore, and I saw the water again, the mouth of a broad river. তাহলে আমি যতক্ষণ পারি ওদেরকে ঠেকিয়ে রাখবো, কারণ কারণ সে সে বলতে ড্যামেলিন, ড্যামেলিন তো একজন নারী, সে না পারে দৌড়তে, না পারে লড়াই করতে, কিন্তু কিন্তু তার ওই দুর্বল হাতের মধ্যেই তো তোমার হৃদয়টা ধরা আছে। ভাই এখানে ড্যামেলিনের অসহায়তাকে নিয়ে তার প্রতি একটা আরশাদের গভীর ভালোবাসার কথা বলছে। দেখো ভাইয়ের কাছে নিজের জীবনের চেয়েও তার ভাইয়ের সুখ ভালোবাসা অনেক বেশি মূল্যবান, এটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। আরশাদের ভাই কি করলো? ডিঙি নৌকোটার আড়ালে পজিশন নিয়ে নিল, এবং সেই প্রাউটা ধেয়ে আসছিল, মানে লড়াই ঠিক শুরু হতে যাবে তার আগের মুহূর্ত, নিজেকে আড়াল করে নিল, বন্দুক তাক করে রাখলো। শি অ্যান্ড আই র্যান, আরশাদ আরশাদ এবং তার প্রেমিকা ড্যামেলিন, সে এবং আমি দৌড়তে শুরু করলাম। সে বলতে আরশাদ বোঝাতে চাইছি তার প্রেমিকাকে, আমি মানে আরশাদ নিজে দৌড়তে শুরু করলাম, এবং সেই পথ দিয়ে যাওয়ার সময় আমি গুলির শব্দ শুনতে পেলাম। আমি ছুটছিলাম, সেই পথ দিয়ে আমি যাচ্ছিলাম, গুলির আমি শব্দ শুনতে পেলাম। আমার ভাই গুলি ছুঁড়েছিল একবার দুবার, কারণ ভাইয়ের হাতে বন্দুক ছিল, ওদের হাতে তো ছিল না, তাই না? তো সেই গঙের আওয়াজ থেমে গেল, গুলি ছোড়ার শব্দে সেই ঘন্টার আওয়াজ থেমে গেল। মানে ভাই তার বন্দুক ব্যবহার করে শত্রুদের গতিরোধ করার চেষ্টা করছিল। গুলির শব্দ শুনে শত্রুরা সাময়িকভাবে তো থমকে গিয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল যে আগ্নেয়াস্ত্র আছে তার কাছে, তাই বলছে যে চারদিকটা স্তব্ধ হয়ে গেল, সেই গঙের আওয়াজ থেমে গেল। আমাদের পেছনে তখন নিস্তব্ধতা ছেয়ে গেল। জমির সেই সংকীর্ণ অংশটা খুবই সরু ছিল। আমার ভাইয়ের যে তৃতীয় গুলির শব্দ, সেটা শোনার আগেই আমি সেই যে ঢালু সৈকত এবং জল আবারও দেখতে পেলাম। এবং সেই দিকটা কি ছিল? একটা প্রশস্ত নদীর মোহনা ছিল, মানে আরশাদ নদীর অন্য প্রান্তে সে সময় পৌঁছে গেছে, যেখানে পালানোর জন্য আর একটা নৌকো রাখা আছে। ছুটে যাচ্ছিল, মানে যে জায়গাটায় ওরা রেস্ট নিচ্ছিল, ওই যে বলেছিল ওই জায়গাটার পরে একটা জঙ্গল শুরু হয়েছে, জঙ্গলের ভেতর দিয়ে সরু রাস্তা আছে, ওই পাশে আরো একটা জলাশয় দেখতে পাচ্ছে, নদী বা মোহনা দেখতে পাচ্ছে, যেখানে দিয়ে পালিয়ে যেতে পারবে। এই পাশ দিয়ে তো আর পালাতে পারছে না, সেই প্রাউ ধেয়ে আসছে, তাই তারা ভেতর দিয়ে জঙ্গল দিয়ে ওই প্রান্তে পৌঁছে গেল, যে প্রান্তে একটা ফিশারম্যানের বাড়ি রয়েছে, একটা নৌকো বাঁধা রয়েছে। We crossed a glassy glade. We ran down to the water. I saw a low hut above the black mud, and a small canoe howled up. I heard another shot behind me. I thought that is his last judge. We rushed down to the canoe. A man came running from the hut, but I leaped on him and we rolled together in the mud. আমরা ঘাস ভরা একটা খোলা জায়গা পার হলাম, আমরা জঙ্গলের দিকে দৌড়লাম। কালো কাদার ওপরে আমি একটা নিচু কুঁড়ে ঘর আর একটা ছোট্ট ডিঙি নৌকো, যেটা টেনে রাখা আছে, সেই অবস্থায় দেখতে পেলাম। ভাইয়ের সেই বলে দেওয়া সেই জেলের ঘর এবং সেই নৌকোটা তারা যেন খুঁজে পেল, সেটাই বলছে। আমি আমার পেছনে আরো একটা গুলির শব্দ শুনতে পেলাম। তাহলে টোটাল কটা গুলির শব্দ হলো এখনো পর্যন্ত? 4টা। থার্ড পেয়েছে, আবার একটা পেয়েছে। আমি ভাবলাম ওটাই ওর শেষ গুলি। অত্যন্ত একটা করুণ মুহূর্ত। দেখো আশাদ জানতো ভাইয়ের কাছে বারুদ খুবই কম ছিল, মানে গুলি আর কি যাকে বলে। তো এই যে গুলির শব্দ মানেই কি, ভাই এখন পুরোপুরি নিরস্ত্র, শেষ হয়ে গেছে তো সবগুলো, কম ছিল তো গুলি। শত্রুদের হাতে এখনো হয়তো সে বন্দি বা নিহত হওয়ার অপেক্ষায় রয়েছে, সে যদি না আসতে পারে, সেটাই ভাবছে সে। আরো দ্রুত ডিঙি নৌকোর দিকে আমরা ছুটলাম। কুড়ে ঘর থেকে একটা লোক দৌড়ে বেরিয়ে এলো, কিন্তু আমি তার উপর ঝাঁপিয়ে পড়লাম, আর আমরা দুজনে কাদায় গড়াগড়ি খেলাম। মানে দুজনে
মারপিট হচ্ছে তখন, নৌকোটা ছাড়িয়ে নিয়ে যাবে না সেই লোকটার। তো নৌকোটা দখল করার জন্য আসাদ লোকটার সাথে ধস্তাধস্তি শুরু করলো, সেটাই এখানে বলা হচ্ছে। Then I got up and he lay still at my feet. I don't know whether I had killed him or not. I and Emmeline pushed the canoe afloat. I heard yells behind me and I saw my brother run across the glade. তাহলে দেখো, সেই লোকটার সাথে ধস্তাধস্তি করলো, লোকটা বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, আসাদ দেখতে পেয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে ধস্তাধস্তি শুরু করলো। তারপরে সে বলল যে আমি উঠে দাঁড়ালাম, আর সেই জেলেটি আমার পায়ের কাছে নিশ্চল হয়ে পড়ে রইল। আমি জানি না আমি ওকে মেরে ফেলেছিলাম কিনা, না মারলে তো নৌকোটা নিয়ে যেতে পারবে না, মারা ইন দ্য সেন্স যে পুরোপুরি মেরে ফেলেছিলাম নাকি জাস্ট তাকে জখম করে ফেললাম, সেটাও আমি আর বুঝতে পারিনি, সেটা আমি আর জানি না। আসাদ বলছে আমি উঠে দাঁড়ালাম আর সে আমার পায়ের কাছে নিশ্চল হয়ে পড়েছিল, আমি জানি না তাকে পুরোপুরি মেরে ফেলেছিলাম কিনা। মানে নৌকাটা দখল করার জন্য আরশাদ এতটাই মরিয়া ছিল, লোকটাকে আঘাত করতে সে দ্বিধা করেনি। এবং তার এই যে উদাসীনতা, এটা কিন্তু চরম একটা স্বার্থপরতার বহিঃপ্রকাশ। আই অ্যান্ড ডায়ামেলিন, আমি আর ডায়ামেলিন মিলে নৌকাটা ঠেলে জলে ভাসালাম। আমি আমার পেছনে চিৎকার শুনতে পেয়েছিলাম, দেখলাম আমার ভাই সেই খোলা মাঠ দিয়ে দৌড়ে দৌড়ে আসছে, অনেক লোক তাকে কিন্তু তাড়া করছে। এই যে মেনি মেন ওয়্যার bounding after him. I took her in my arms and threw her into the boat, then leaped in myself. When I looked back, I saw that my brother had fallen. He fell and was up again, but the men were closing round him. He shouted, I am coming. The men were close to him. I looked, many men. Then I looked at her, Tuan. I pushed the canoe. I pushed it into the deep water. তাহলে আমি ডায়ামেলিনকে কোলে তুলে নিয়ে নৌকার ভেতরে ছুড়ে দিলাম, তারপর নিজেকে এক লাফে নৌকোর ওপরে তুলে নিলাম, আমি মানে নৌকোয় উঠে পড়লাম। আর আমি যখন পেছন ফিরে তাকালাম, দেখলাম আমার ভাই পড়ে গেছে। সে পড়ে গিয়ে আবারও উঠে দাঁড়ালো, কিন্তু লোকগুলো তাকে চারিদিক থেকে ঘিরে ধরছিল। দেখো সেই মুহূর্তটা যেখানে ভাই সবচেয়ে বেশি বিপদে আছে, আরশাদের সাহায্য প্রয়োজন ছিল, সে যায়নি, এই যে মুহূর্তটা তার এখনো, এই মুহূর্তটা তাকে কুড়ে কুড়ে খায়, সেটাই যেন এখানে সে বোঝানোর চেষ্টা করছে। সে বলছে, ভাই চিৎকার করে বললো আমি আসছি, লোকগুলো তার খুব কাছে চলে এসেছিল। ভাই তখন বিশ্বাস করছিল যে তার ভাই মানে আমি তাকে গিয়ে বাঁচাবো, মানে আমার ভাই বিশ্বাস করছিল তার ভাই যাবে তাকে বাঁচাবে। আমি আসছি কথাটার অর্থই হয়তো এটা ছিল তার বাঁচার আরতি, সে যেন বাঁচতে চেয়েছিল যে একটু আয় বাঁচা আমাকে। আই লুকড মেনি ম্যান, আমি তাকালাম, অনেক লোক ছিল। তারপর আমি ডায়ামেলিনের দিকে ঘুরে তাকালাম। এই যে দেখো এখানে তিনটে ছোট ছোট বাক্য রয়েছে, এই বাক্য তিনটে তো একদম গল্পের মোড় একদম ঘুরিয়ে দিয়েছে। দেখো কতটা মরাল ডিলেমা এখানে, এই মুহূর্তটাতে একটা মানসিক দ্বন্দ্ব রয়েছে। আর সাথে একদিকে তার রক্ত, তার ভাইয়ের প্রতি টান অনুভব করছে, অন্যদিকে ডায়ামেলিনের প্রতি ভালোবাসা। ওই যে বলেছে ভাইয়ের দিকে তাকালাম, ঘুরে ডায়ামেলিনের দিকে তাকালাম। শেষ পর্যন্ত সে কিন্তু ভালোবাসাকে বেছে নিল, মানে শেষ পর্যন্ত সে নিজের স্বার্থটাকেই বেছে নিল, সেটাই এখানে দেখানো হচ্ছে। টুয়ান আই পুশ দ্য কেন, টুয়ান আমি নৌকাটা ঠেলে দিলাম, আমি এটাকে গভীর জলে ঠেলে দিলাম, আমি অপেক্ষা করলাম না ওর জন্য বা ওকে গিয়ে বাঁচালাম না। এই যে চূড়ান্ত সেই বিশ্বাসঘাতকতা, বিট্রায়াল। আমি ডায়ামেলিনকে পেয়ে গেছি, আমি নৌকোয় উঠে গেছি, আমার তো উচিত ছিল দাঁড়ানো, এবং দাঁড়িয়ে যেহেতু দেখতে পাচ্ছিলাম ভাই বিপদে, আমার তো গিয়ে ওকে সাহায্য করে নৌকোয় তুলে আনা উচিত ছিল। আমি সেটা না করে নৌকাটা জলের দিকে ঠেলে দিলাম, গভীর জলে। সে তার ভাইকে শত্রুদের হাতে নিশ্চিত মৃত্যুর মুখে ফেলে রেখে নৌকো নিয়ে পালিয়ে গেল। এই যে অপরাধ বোধ, এটাই তাকে সারা জীবন দগ্ধ করে খাচ্ছে, সেটাই আমরা গল্পতে পাচ্ছি, ফিল করতে পারছি। সেও সেটা বলার চেষ্টা করছে টুয়ানকে, তার যন্ত্রণাটা ঠিক কোন জায়গায়, বিট্রায়াল ভার্সেস এই লয়্যালটি। ভাই নিজের জীবন বাজি রেখে আরশাদকে সুযোগ করে দিল, কিন্তু আরশাদ কি করলো, নিজের সুখের জন্য ভাইকে ফেলে পালিয়ে গেল। এটাই তো সেই লাগুন গল্পের মূল ডিলেমা, তাই না? মূল যে দ্বন্দ্ব। আরশাদ সারা জীবন এই যে লাগুন এর নিস্তব্ধতায় অন্ধকারে দিন কাটাচ্ছে, সেটা আসলেই ওই যে অপরাধ বোধ তারই প্রতীক। কনরাড এখানে দেখিয়েছেন যে কখনো কখনো ভালোবাসার মূল্য অনেক বড় ত্যাগের মাধ্যমে দিতে হয়, যেটা পরবর্তীকালে অভিশাপ হয়েই কিন্তু নেমে আসে। She was kneeling forward looking at me and I said, take your paddle. While I struck the water with mine, Tuan, I heard him cry my name twice, and I heard voices shouting, kill, strike. I never turned back. I heard him calling my name again with a great shriek, as when life is going out together with the voice. And I never turned my head, my own name, my brother. 3 times he called, very very important, 3 বার ভাই ডেকেছিল তাকে। But I was not afraid of life. Was she not there in that canoe? And could I not with her find a country where death is forgotten, where death is unknown? দেখো সে বলতে এখানে ডায়ামেলিন হাঁটু গেড়ে বসে আমার দিকে তাকিয়েছিল, আর আমি নিজের ওই যে প্যাডেল বইটা নিয়ে জলে আঘাত করার সময় তাকে বললাম, তোমার বইটাটা তুলে নাও, দুজনকেই দাঁড় বাইতে হবে আর কি। আরশাদ
কেবলই পালানোর চিন্তায় মগ্ন। দেখো, প্রিয়তমাকে নিয়ে নৌকো চালাতে সে শুরু করবে, প্রিয়তমাকেও নৌকো চালাতে সাহায্য করতে বলছে, যাতে তারা খুব দ্রুত সেখান থেকে সরে যেতে পারে। টুয়ান, আমি ভাইয়ের চিৎকার শুনতে পেলাম, আমি শুনতে পেলাম, দুবার সে আমার নাম ধরে চিৎকার করলো, আমি শুনতে পেলাম সে দুবার আমার নাম ধরে চিৎকার করে ডাকলো, আর আমি অন্যদের চিৎকার করে বলতে শুনলাম, ওকে মারো, আঘাত করো। সবচেয়ে বড় ট্র্যাজেডি আরশাদের জীবনে, সে তার ভাইয়ের আর্তনাদ শুনতে পাচ্ছিল, এমনকি শত্রুরা যখন তাকে মারার নির্দেশ দিচ্ছিল সেটাও তার কানে আসছে, তবুও সে তার ডাকে না থামলো, না তাকে বাঁচাতে গেল। আমি একবারের জন্য পেছন ফিরে তাকাইনি। আমি আবারও শুনতে পেলাম সে প্রচন্ড একটা চিৎকারে আমার নাম ধরে ডাকছে, ঠিক যেমন জীবন মানুষের শরীর থেকে বেরিয়ে যাওয়ার সময় গলার শেষ আওয়াজ বের হয়, ঠিক সেরকম। তবুও আমি মাথা ঘোরাইনি, মাথা ঘুরিয়ে তার দিকে তাকাইনি, সেই ডাকে সাড়া দেইনি। ভাইয়ের সেই শেষ আর্তনাদ, যেটা তার জীবনের অন্তিম মুহূর্তে মানুষের মুখ দিয়ে বের হয়, সেটা আরশাদকে ডাকার চেষ্টা করেছিল, কিন্তু আরশাদ এতটাই স্বার্থপর আর ভীতু হয়ে পড়েছিল, সে ফিরে দেখার সাহসটুকুও তার ছিল না, যে সে সেটা ফিরে যে দেখবে সেটা সাহসটুকুও তার ছিল না। আমি আমার নিজের ডাকা নাম আমার কানে এলো, আমার ভাইয়ে দ্বারা আমার ডাকা নাম আমার কানে যখন এলো, 3বার ডেকেছিল সে, কিন্তু আমি বেঁচে থাকাকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম, জীবনকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম, এতটাই স্বার্থপর হয়ে পড়েছিলাম যে আমি কোনো কিছুকে ভয় না পেয়ে শুধু নিজের স্বার্থের কথা ভেবে আর তাকাইনি। মানে আরশাদ এখানে এক ধরনের আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করছে, সে বলতে চাইছে যে সে তখন বাঁচার জন্য কতটা মরিয়া ছিল, অথবা এটা তার একটা গভীর অনুশোচনার প্রকাশ যে সে তার ভাইয়ের জীবনের বদলে নিজের জীবনকে বেছে নিয়েছিল। তাই বলছে, যখন একজন জীবন দিচ্ছে তার বদলে তো একজনকে বেঁচে থাকতে হবে, জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য এতটাই মরিয়েছিলাম যে আমি আর পেছন ফিরে তার আর্তনাদে সাড়া দেইনি, তার আর্তনাদে সাড়া দেইনি, বা তাকে বাঁচানোর চেষ্টাও করিনি। টুয়ান, আমি এতটাই বাঁচার জন্য মরিয়া ছিলাম, জীবনকে বেছে নিয়েছিলাম, জীবনকে আমি ভয় পাইনি, বাঁচতে এতটাই চেয়েছিলাম যে তার ডাকে আমি সাড়া দেইনি। তাহলে আরশাদ সারা জীবন যে সেই লাগুনের মধ্যে ডুবে রয়েছে, অন্ধকার সেই নিস্তব্ধতার মধ্যে, সেটা আসলে ভাইয়ের সেই শেষ 3টে আর্তনাদ থেকে পালানোর চেষ্টা, তাই না? কখনোই তো সে তাকে ভুলতে পারেনি। ভাই যখন 3বার নাম ধরে ডাকলো, তখন সে নামটা তো শুধুমাত্র শব্দ ছিল না, সেটা ছিল ভাইয়ের অধিকার, ভালোবাসার দাবি, যেটা সে অগ্রাহ্য করে চলে এসেছিল। তো তাই আমরা দেখতে পাবো যে গল্পের শেষে কিন্তু ডায়মেলেনের যে মৃত্যু আরশাদের সেই পাপেরই শাস্তি হিসেবে কাজ করেছে সেটা, তাই না? যার জন্য সে ভাইকে হারালো, শেষ পর্যন্ত তাকেও সে হারালো। আশা করি এতদূর পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে লাগুনের পরবর্তী অংশটা নিয়ে এর পরের ক্লাসে।